মাঝরাত্রে ঘুমের মধ্যেই হঠাৎ ভয়ানক একটা অস্বস্তি অনুভব করলেন অবিনাশ। দমটা যেন বন্ধ হয়ে আসছে, বুকের মধ্যে অজানা একটা কষ্ট। ঘুমটা ভেঙে গেল, দেখলেন সর্বাঙ্গ ঘামে ভিজে গেছে, ঘাড়ের নিচে বালিশটা ভিজে থসথস করছে। উঠে বসতে গেলেন, পারলেন না। ঘাড় তুলে বালিশটা উল্টে নিলে ভালো হয়, কিন্তু বুঝতে পারছেন পেরে উঠবেন না। হাত পা নাড়াতে পারছেন না, অবশ পাথর পাথর। নমস্কার, আপনারা শুনছেন কুহু স্টোরি। আমি শুভ্রা। সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। জীবন পুস্তকের প্রতিটি পাতাই যে কত বৈচিত্র্যময়, তা আজ আপনাদের কাছে এই গল্পের মধ্যে দিয়ে তুলে ধরব। কৈশোর, যৌবন, বার্ধক্য জুড়ে সেখানে কখনো রোমাঞ্চ, কখনো বিষাদ, আবার কখনো একাকিত্বের স্বাদ। গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না। পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই বাজিয়ে রাখুন, তাহলে আমি পরবর্তী গল্পটি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে দিতে পারবো। চলুন শুরু করা যাক আজকের গল্প। ষাটের কোঠা পার করে চললেন অবিনাশ। জীবনে অনেক দেখেছেন, সেই অভিজ্ঞতা তীব্র একটা প্রশ্নের রূপে অবিনাশের মস্তিষ্কের কোষে কোষে সমস্ত স্নায়ুর পর্দায় পর্দায় যেন তীক্ষ্ণ একটা করাত চালিয়ে গেল। আমার কি তাহলে স্ট্রোক হলো? এই যে বুকের মধ্যে দম বন্ধ হয়ে আসা কষ্ট, এই যে ঘাম, এই যে হাত পা অবশ লাগা, এই সমস্তই তো স্ট্রোকের লক্ষণ। আতঙ্কে অস্থির হয়ে চিৎকার করে উঠতে গেলেন অবিনাশ, কোনো একটা কারোর নাম ধরে। হয়তো বড় ছেলের, হয়তো ছোট ছেলের, হয়তো নাতনিদের কারো, হয়তো বা শৈলবালারই। না, শৈলবালার হতে পারে না। কবে আবার শৈলবালাকে তিনি নাম ধরে রেখেছেন যে আজ সেটা মুখে এসে যাবে? অভ্যাস না থাকলে মরণকালেও আসে না। সেই জন্যেই তো মহাপুরুষেরা বলে থাকেন নামের অভ্যাস করতে। সে অভ্যাসও করা নেই অবিনাশের, তাই অভ্যাসগত কোনো নামই ধরে ডাকলেন। কিন্তু যাকেই ডাকুন, সে ডাক কারো কানে গিয়ে পৌঁছল না, কারণ ডাকটা ভিতরেই হাঁচড় পাঁচড় করছে, গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। তার মানে অবিনাশের কি পক্ষাঘাত হয়ে গেল অকস্মাৎ? যে অবিনাশ বিছানায় শোবার আগে পর্যন্ত, ঘুমিয়ে পড়ার আগে পর্যন্ত সুস্থ, স্বাভাবিক, সহজ ছিলেন, সকাল থেকে রাত পর্যন্ত প্রতিদিন যা যা করেন সবই করেছেন, এতটুকু ব্যতিক্রম হয়নি, শরীরে এতটুকু বৈলক্ষণ অনুভব করেননি। নিত্য নিয়মে ভোরবেলা উঠে পার্কে বেড়াতে গেছেন এবং ফেরার সময় ছোট নাতির জন্যে খাটাল থেকে সামনে দোয়া গরুর দুধটুকু নিয়ে এসেছেন। ওরা অবশ্য অবিনাশকে এটা করতে বলেননি। নাতির মা বাবা, মানে অবিনাশের ছোট ছেলে আর তার বউ, তারা টিনের ফুডের উপরেই নির্ভরশীল। অবিনাশী শতপ্রবৃত্ত হয়ে এ ব্যবস্থাটি ওর ঘাড়ে চাপিয়েছেন। অ্যালুমিনিয়ামের যে পাত্রটি করে দুধ নিয়ে আসেন, সেটা নিয়েই বেড়াতে যান এবং নাতনিদের কাছে সগৌরবে ঘোষণা করেন, লোকে হাসলো তো বয়েই গেল। সে যাই হোক, আজও যথারীতি বাড়ি ফিরেই একবার চা টোস্ট খেয়েছেন এবং কাগজ পড়ার সাঙ্গ করার পর আরও একবার হালুয়া, আলু মরিচ সহযোগে বড় এক কাপ চা পান করেছেন। বুড়ো বয়সে সকালের দিকে খিদে যেন একটু বেশিই পায়,
অথচ বলতে লজ্জা লজ্জা করে। তাই নাতনিদের টিফিনের জন্য যা কিছু হয়, অবিনাশ হঠাৎ হঠাৎ তার গন্ধ পেয়ে যান। অবিনাশ টিফিনে রুটি তরকারি নিয়ে যেতেন, অবিনাশের ছেলেরা লুচি মিষ্টি। নাতনিরা টিফিনে অমন গপ গপ করে লুচি খেতে পারে না, সূক্ষ্ম কিছুর যোগান দিতে হয় ওদের, যেমন ডিম ভাজা, কুচো নিমকি, হালুয়া, আলু মরিচ ইত্যাদি। রান্নাঘর থেকে বাতাসে তার সুবাস ভেসে আসে আর অবিনাশকে উতলা করে তোলে। গতকাল এক বিরাট অগ্নিকাণ্ডের ফলে এসব সংবাদ পরিবেশনের টার্গেট অবশ্যই শৈলবালা, কারণ খবরের কাগজের সত্যিকারের খবর, রাজনীতির কুটকাচাল এইসব নিয়ে শৈলবালার সঙ্গে কোনো কথা হতে পারে না। এইসব দেশের ব্যাপার স্যাপার শৈলবালার কোনো মাথা ব্যথার কারণ হতেও পারে না। জিনিসপত্রের দাম বাড়লেই শৈলবালা কর্তৃপক্ষের ওপর রেগে আগুন হন, আর কিছু দাম কমলেই প্রসন্ন হয়ে যান। তাড়াতাড়ি শৈলবালা বলে ওঠেন, থাক বাবু, ও সব কথা আর এখন শোনাতে এসো না, সকালবেলায় মন খারাপ হয়ে যায়। অবিনাশ কি আর এসব বোঝেন না? ওই মন খারাপের কথাটা ছুতো মাত্র, ব্যস্ততার সময় খবরেই কান পাতার সময় নেই শৈলবালার। অবিনাশ বলে, না তাই বলছি, মানুষের বেঁচে থাকাটাই যেন এখন একটা আশ্চর্য ঘটনা হয়ে উঠেছে, বলে এদিক ওদিক ঘুরঘুর করে। আর বলেন, গন্ধটা তো বেরোচ্ছে বেশ। হালুয়া করছো বুঝি? আলু মরিচ ভাজছো নাকি? ডিম ভাজছো মনে হচ্ছে। ভাজছো কিসে? ডালডায় না সর্ষের তেলে? গন্ধটা বেশ ভালো বেরিয়েছে। যে কোনো সূত্রেই হোক আর শৈলবালার বিবেচনাতেই হোক, দ্বিতীয়বারের চায়ের সঙ্গে দ্বিতীয় এক জলপ্রস্থ জলখাবারই জুটে যায় অবিনাশের। আজও খেয়েছেন পরিতৃপ্তির সঙ্গে। অবিনাশ মনে মনে যেন দিনটার ছবি দেখতে পান, দেখতে চান কোথাও কোনো দুর্বলতার চিহ্ন প্রকাশ পেয়েছে কিনা। কোথাও তো কিছু দেখছেন না। তারপর যথারীতি বাজারও গেছেন। এটাও দ্বিতীয় প্রস্থ। বড় ছেলে সকালবেলা চাকর সঙ্গে নিয়ে বাজার করে আনে। তবু ছেলেরা অফিস চলে যাওয়ার পর অবিনাশ আর একবার ঝরতে পড়তি বাজারটা ঘুরে আসেন এবং অখাদ্য কিছু মাল এনে হাজির করেন। ওরা তা ছোঁয়েও না, যেমন কিছু থোড়, পুঁই শাক, মুখী কচু, মৌরলা পুঁটি প্রভৃতি। এসব জিনিস ওরা খায় না। খায় না তো বাজারে বিক্রি হয় কেন? যাকগে, কেউ খাক আর নাই খাক, অবিনাশ একাই খাবে। শৈলবালা শুধু আজকাল ধুয়ো ধরেছেন, ওসব খেলে নাকি অম্বল হয়। ওটা কোনো কথাই নয়, ফ্যাশানি বউ ছেলেদের কাছে শুয়ো হওয়া। অবিনাশ সব শুয়ো হওয়া হয়ে ধার ধারেন না, বরং ওই বৌমাদের দেখিয়ে দেখিয়েই গাদা করে চচ্চড়ি খান। আবার বিকেলে চায়ের সঙ্গে বিস্কুট খেয়েছেন। ছোট নাতনিকে স্কুল থেকে নিয়ে আসা ডিউটিও পালন করেছেন। পার্কে গেছেন ছোট নাতির সঙ্গে। ঝি যায় গাড়ি ঠেলে নিয়ে, তবু অবিনাশ সঙ্গে যান। নিশ্চিন্ত হয়ে ঝিয়ের হাতে ছেড়ে দিতে রাজি হন না। তারপর আর কি, একে একে দুই ছেলে বাড়ি ফিরেছে, তাদের জন্য চা হয়েছে, সেই সঙ্গে যেমন খান একটু একটু তাও খেয়েছেন। আরো কিছুক্ষণ এটা ওটা কথায় কাটিয়ে রাতের খাওয়া সেরে শুয়েছেন। এর মধ্যে কোথায় কোনখানে সেই বিরাট গহরের ইশারা, যেখানে পা ফেলেই তলিয়ে গেলেন অবিনাশ নামের লোকটা। অবিনাশ আবার চেঁচাতে লাগলেন, গলা দিয়ে শব্দ বার করতে পারলেন না। তার মানে সর্বশরীরেই পক্ষাঘাত হয়ে গেছে? জিভটাও বাদ দেননি ওই নিষ্ঠুর দস্যু?
পক্ষাঘাত। রোগটার বাজার চলতি যে নামটা আছে সেটা না ভেবে অবিনাশ আয়ুর্বেদ শাস্ত্রের পাতা তুলে নিয়ে বললেন, এই অপ্রচলিত শব্দটা, এই শব্দটা হলো প্যারালাইসিস। এখন গ্রীষ্মকাল, তবু সন্ধ্যার দিকে একটা বড় গোছের কালবৈশাখী হয়ে গেছে বলে বাতাস হঠাৎ একটা ঠান্ডা ঠান্ডা ভাব মনে হচ্ছে। অবিনাশের ঠান্ডা লাগার ধাত আছে বলে মাথার দিকের জানালাটা বন্ধ। সামনের টেবিলে টেবিল ফ্যানটা ঘুরছে মৃদু মন্দ গতিতে। ঘরটা সরু, পাশের জানালাটা খোলা থাকলে হাওয়ায় উড়িয়ে নিয়ে যায়। আজ জানালাটার একটা কপাট বন্ধ। এই সমস্তই ঠিকঠাক করে গেছেন শৈলবালা শুতে যাবার আগে। যান না অবশ্য বেশি দূরে, পাশের ঘরটাই তার অবস্থান। এ ঘরটা তার ছোট্ট একটা ফালি, ব্যবধান সামান্যই। দু ঘরের মাঝখানের দরজাটা খোলাই থাকে, শুধু একটা পর্দা ঝুলে তাতে। তবু আজ যেন মনে হচ্ছে কত দূরের ব্যবধান। বড় ছেলের মেয়ে দুটো ধাড়ি হয়ে ওঠা পর্যন্ত অবিনাশ একটা পরম বস্তু হারিয়েছেন। যৌবনের অভ্যাস শৈলবালার সান্নিধ্য, সেটা হারাতে হয়েছে ওই তুচ্ছ কারণটার জন্যে। ওদের মা বাপের ভাগে একটা মাত্র ঘর, বড় হয়ে যাওয়া মেয়ে দুটোকে দিয়ে আর শোয়াটা মোটেই সভ্যতা নয়। অতএব সভ্যতা আর শোভনতা বজায় রাখতে শৈলবালা একদিন নিজেই এ ব্যবস্থা চালু করে বসেছেন। সাবেককালের এই বাড়িটায় যে ঘরটায় অবিনাশের ফুলশয্যা হয়েছে এবং চিরকাল যেই ঘরটিতে কাটিয়ে এসেছেন, সে ঘর থেকে অবিনাশ আজ নির্বাসিত। বিয়ের পাওয়া সেই সেকেলে ধাউস জোড়া খাট শৈলবালা এখন দুই নাতনিকে নিয়ে মৌজ করে শোন। অবিনাশ এই সরু ঘরটায় একটা সরু চৌকিতে। প্রথমে এ ব্যবস্থার প্রস্তাবে অবিনাশের মাথায় যেন হঠাৎ বজ্রাঘাত হয়েছিল, কিন্তু শৈলবালা আগে থেকে শাসিয়ে রেখেছিলেন, খবরদার এ নিয়ে একটি কথাও মুখে আনবে না, তাহলে লজ্জার শেষ থাকবে না। অতএব দুঃখ, অভিমান, ক্রোধ, ক্ষোভ সব কিছু মনের মধ্যে পুষে রেখে মুখে তালা চাবি দিয়ে আছেন অবিনাশ। বড় ছেলে যখন বলে উঠেছে, এক হিসাবে এ ঘরটাই তো দেখছি বেটার, দক্ষিণে এমন একটা বড় জানালা রয়েছে যেটা আপনার ও ঘরে ছিল না, তখন অবিনাশ মুখের সামনে খবরের কাগজটা তুলে ধরেছেন। আর বৌমা যখন বলেছেন, ঘরটা আজে বাজে জঙ্গলে বোঝাই হয়ে থাকতো, বোঝাই যেত না এত সুন্দর। পূর্ব দক্ষিণের দুটো জানালা খোলা থাকলে বাতাসে উড়িয়ে নিয়ে যায়, তাই না বাবা? তখন অবিনাশ বলেছেন, বৌমা তোমাদের ধোপা কবে আসবে? শৈলবালা অবশ্য বোঝেন, অবিনাশের নিঃশ্বাস ফেলার তারতম্যটুকু পর্যন্ত হাড়ে হাড়ে বোঝেন, কিন্তু সেই বুঝতে পারাটা অন্যকে বুঝতে দেন না, অবোধের ভানে থাকেন। তবু এখন অবিনাশ তার অন্তিম আর্তনাদ তাদের কানে পৌঁছতে চেষ্টা করলেন, যারা তার কথায় কর্ণপাত করাটা খুব একটা দরকারি বলে মনে করেন না। কিন্তু পৌঁছচ্ছে কই? অবিনাশের আপ্রাণ চেষ্টা ব্যর্থ হচ্ছে, আর ঘাম বাড়ছে। দুঃখে যন্ত্রণায় জোরে কেঁদে উঠতে চেষ্টা করলেন, আর তখন গলা থেকে একটা গো গো আওয়াজ বেরোলো, অনেকটা যেন কুড়ো কোনো জন্তুর আর্তনাদের মতো। এখন অবিনাশ তার বড় নাতনির গলা শুনতে পেলেন, দিদা, ও দিদা, দাদু কিরকম চেঁচাচ্ছে। তার মানে শৈলবালা এখনো সুখনিদ্রায় বিভোর। এ আওয়াজ তার সেই ঘুমের গভীরে
পৌঁছতে পারেনি। উফ, অবিনাশ এই হাত কয়েক দূরে পড়ে থেকে মৃত্যু যন্ত্রণা ভোগ করছেন। আর শৈলবালা আবার বুকের কাছটায় কি যেন জ্বালা পাকিয়ে উঠল। তাই ভালো, সুখের ঘুম ভেঙে সকালে উঠে অবিনাশের মরা মুখে যেন দেখে শৈলবালা আর তার ছেলেরা। মনে মনে স্ত্রী পুত্রের প্রতি এই ভয়ঙ্কর অভিশাপ বাণীটি উচ্চারণ করে ওঠার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে এক ঝলক জল গড়িয়ে পড়ল অবিনাশের। কিন্তু অবিনাশের অভিশাপ কার্যকরী হলো না। পরক্ষণেই শৈলবালার সদ্য ঘুম ভাঙা আর্তস্বর, ও মা, সে কি কথা! তৎপরক্ষণেই পর্দা নড়ল। শৈলবালার আলো থালো মূর্তিটা দেখা গেল পর্দার গায়ে। অবিনাশ চোখ বুজলেন। জল গড়িয়ে পড়া চোখটা শৈলবালাকে দেখাতে ইচ্ছে হলো না। চোখ বুজে থেকেই অনুভব করলেন অবিনাশ, নাতনি দুটোও চলে এসেছেন এই ঘরে। তারা তার বাপিকেও ডাকতে চলে গেছে। অবিনাশ অনুভব করছেন শৈলবালা অবিনাশের সরু চৌকির কিনারাটুকুতে বসে পড়ে অবিনাশের ডান হাতের নাড়িটা চেপে ধরেছেন। কোবরেজ বাড়ির মেয়ে এবং সহজাত বুদ্ধিতেও নারী জ্ঞানটা শৈলবালার প্রখর, আর সেই জ্ঞানটা সম্পর্কে রীতিমতো সচেতন। কারোর অসুখ বিসুখ করলেই শৈলবালা আগে এসে তার নাড়িটা ধরেন। অবিনাশ অনুভব করলেন শৈলবালা অবিনাশের হাতটা সাবধানে বিছানায় নামিয়ে তাকে ঠেলে ঠেলে আপ্রাণ ডাক দিচ্ছেন, শুনছ? কি গো, শুনছ? কি কষ্ট হচ্ছে? খারাপ কিছু স্বপ্ন দেখেছ? শুনছ? ইচ্ছে করলেই চোখটা খুলতে পারতেন অবিনাশ। চোখের পাতায় পক্ষাঘাত হয়নি, তবু সেই ইচ্ছে তিনি করলেন না। তিনি ওই আকুল ডাকটি উপভোগ করতে লাগলেন। শুনছ? বলো না, কি কষ্ট হচ্ছে? আর উপভোগ করলেন অবিনাশ শৈলবালার প্রেম স্পর্শ। অবশ্য এই স্বপ্নীল উপভোগটি স্থায়ী হলো না। দুই ছেলেই এসে গেল। অবিনাশ চোখ বুজেই দেখতে পাচ্ছেন একজনের পরনে সিল্কের লুঙ্গি আর একজনের ডোরাকাটা রাত পায়জামা। বাপের বিছানার কাছে এসে দাঁড়িয়ে মুখ ঝুঁকিয়ে উচ্চ স্বরে ডাকছে বাবা বাবা বলে। শৈলবালার উত্তর শুনতে পেলেন, কি জানি, রিঙ্কু আমায় ঠেলে জাগালো দাদু কি রকম চেঁচাচ্ছেন বলে। এসে কখন থেকে ডাকাডাকি করছি, কিন্তু সাড়া পাওয়া যাচ্ছে না। কিন্তু এই সুরটা এমন কেটে যাচ্ছে কেন? শৈলবালার কণ্ঠে তেমন হাহাকার ভাব ফুটছে না কেন? বরং ক্ষণপূর্বের সেই ব্যস্ত আকুলতাও চলে গেছে। তার মানে ছেলেদের সামনে সে খেলো হবে না। স্বামীর জন্য আকুলতা, এটা তাহলে শৈলবালার কাছে খেলোমি? হ্যাঁ, তাই। আগেও এই জিনিস লক্ষ্য করেছেন অবিনাশ। বড় ছেলে আর একবার ডাকলো। অবিনাশ সাড়া দিলেন না। ছেলেরা এখন ডাক্তারির কথা তুলল। কে জানতো চোখের ওপরকার ছোট্ট ছোট্ট এই পাতা দুটো এত বড় একটা আবরণের প্রাচীর, তার আড়ালে কতখানি আত্মগোপন করা যায়। খুব দুঃখের সঙ্গে এখন অনুভব করছেন অবিনাশ, বুকের সেই দারুণ কষ্টটা অনেকটা কমে গেছে।
মনে হচ্ছে এখন বোধহয় কথা বলতে পারবেন। ওদের এই উদ্বেগটুকু এক ফুঁয়ে উড়িয়ে দিয়ে বলতে পারবেন, দোহাই বাবা, ডাক্তার ফাক্তারকে আর মাঝরাত্রিরে ডাকতে যেতে হবে না, এক্ষুনি মরছে না তোদের বাবা। মনে হচ্ছে বলতে পারবেন, সে অবস্থা হয়েছে, তবু বলতে চেষ্টা করলেন না অবিনাশ। দাঁতে দাঁত চেপে পড়ে রইলেন, চোখ বন্ধ করে। ভয়ানকভাবে অনুভব করছেন কথা কয়ে উঠলেই অবিনাশ বড্ড সস্তা হয়ে যাবেন। না, এক্ষুনি সস্তা হয়ে যেতে মনটা চাইছে না। ডাক্তারের প্রতীক্ষা করতে লাগলেন অবিনাশ, তার আবরণ প্রাচীরের আড়াল থেকে। কিন্তু সে প্রতীক্ষা সফল হলো না। অবিনাশ নিজের বলবার কথাটাই শৈলবালার কণ্ঠে শুনতে পেলেন। থাক রে খোকা, এক্ষুনি আর ডাক্তারকে ডাকাডাকি করতে হবে না। ছোট ছেলে বলল, না ডাকাটা কি ঠিক হবে? হবে, আমার মনে হচ্ছে অন্য কিছু না। স্বপ্ন টপ্ন দেখে হয়তো বোবাই ধরেছিল। নারীটা তো বেশ ভালোই আছে। কবরেজ বাড়ির মেয়ে, সে অহমিকাটুকু প্রকাশ করতে দ্বিধা রাখেন না। ও কি নির্লজ্জ নিষ্ঠুরতা! ছেলেদের কাছে নিজের মহিমা বজায় রাখতে কি নির্মমতা! রাগে সর্বাঙ্গ জ্বলে যায় অবিনাশের। মনের মধ্যে কথার চাষ চলে, বড় অহংকার দেখছি, সর্বজ্ঞ হয়ে গেছে একেবারে। নারী ভালো আছে, ভালো থাকতে কে মাথার দিব্যে দিয়েছিল তাকে? নিজের নারীর এই দুর্ব্যবহারে আর একবার চোখে জল আসে। চোখে জ্বালা করে সেই নোনা জলে, তবু চোখ খোলেন না। শৈলবালার নিশ্চিন্ত নিশ্চিন্ত গলার স্বর ধ্বনিত হয়, পাখাটা বাড়িয়ে দে তো রিঙ্কু, আর জানালাটা ভালো করে খুলে দে। শুনছ, জল খাবে? জল শব্দটা শুনে অবিনাশের সমস্ত স্নায়ু উন্মুক্ত হয়ে উঠল। অনুভব করলেন ঠিক এই মুহূর্তে এটাই খুব দরকার হচ্ছিল তার। আর চোখ বুজে থাকা চলবে না। ওরা হয়তো সাড়া না পেয়ে জলটাও আনবে না, বলবে থাক, ডিস্টার্ব করে কাজ নেই, জাগলে খাবেন। অবিনাশ চোখ খুললেন। বড় ছেলে বলল, বাবা জল খাবে? বড় ছেলের এই কণ্ঠস্বর কতদিন শোনেননি অবিনাশ। এমন করুণায় কোমল স্নেহ স্নেহ। মাথা নেড়ে জানালেন, হ্যাঁ। বড় নাতনি তাড়াতাড়ি জল নিয়ে এলো। ছোট ছেলে বলল, কি হলো হঠাৎ? এই স্বরটাও যেন বহু যুগের ওপার থেকে ভেসে আসার মতো শোনাচ্ছে। অবিনাশ দুহাত উল্টে বললেন, কি জানি, হঠাৎ বুকটা কেমন। বলেই খেয়াল হলো হাতটা তো বেশ ঠিকভাবেই নাড়তে পারছেন, কথাও বলতে পারলেন। সকলের অলক্ষিতে পাটাও একটু নাড়িয়ে দেখলেন, নড়ল। তার মানে অবিনাশ সেন নামের লোকটা ঠিক আছেন। ছোট ছেলে বলল, এখন ঠিক লাগছে? না ডাক্তার দরকার আছে?
ডাক্তারকে দরকার আছে কিনা এই প্রশ্নটা রোগীকে করবার নয়। শুনে অভিমান হলো অবিনাশের। আবার চোখে জল এলো, মাথা নাড়ল। না। তাহলে শান্ত হয়ে ঘুমোবার চেষ্টা করো, বুকের ওপর হাত রেখে ঘুমিও না। শৈলবালা বিছানার পাশ থেকে উঠে দাঁড়িয়ে চাদরের কুঁচকে যাওয়া ভাঁজগুলো হাত দিয়ে প্লেন করছিলেন। সহজভাবেই বললেন, একটা কাজ কর খোকা, তোদের কি সব ওই হজমের ওষুধ টষুধ আছে না? তোর বাবাকে একটা এনে দে। খুবই স্বাভাবিক, খোকা অনায়াসে বলে। এসে থেকে আমারও তাই মনে হচ্ছিল। বয়স হয়েছে তা তো ভাবেনি না, খাওয়া দাওয়ার ব্যাপারে একটু হওয়া উচিত, অন্তত রাত্রের খাওয়াটা। আমফামগুলো না খেলেই ভালো হয়। আমার তো বাবার খাওয়া দেখে ভাবনাই হয়। অবিনাশের মধ্যে যেন একটা প্রবল ভূমিকম্প হয়। তার এতক্ষণের আশার আকাঙ্ক্ষা, কষ্টে গড়া নিজের দাম মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেল। অবিনাশ একটা নেহাত সস্তা বুড়োয় পরিণত হলো। যেরকম বুড়োরা ওজন না বুঝে খেয়ে রোগে পড়ে ভোগে আর ভোগায়। শৈলবালা একটা গেঞ্জি নিয়ে এসে বললেন, ঘামের গেঞ্জিটা ছেড়ে ফেলো। খোকা একটা হাই তুলে বলল, ঘুমের 12টা বেজে গেল। নাতনিরা জল খাওয়া দেখেই চলে গেছে। ছেলেরাও চলে গেল। বলল না, ঘুম যখন হবেই না তখন না হয় বাবার কাছে এসে একটু বসি। এখন একা শৈলবালা, তাও নড়াচড়ার ভঙ্গিতে চলে যাওয়ার প্রস্তুতি। অবিনাশ নির্লিপ্ত গলায় বললেন, তুমিও যাচ্ছ? শৈলবালা অপ্রতিভভাবে বললেন, না, খোকা ওষুধটা দিতে ভুলে গেল কিনা, যাই গিয়ে একটু দেখে আসি। বসে থাকতে হবে না, এখানে এসে একটু শোও না। শৈলবালা অবিনাশের 3.25 ফুট চওড়া চৌকিটার দিকে তাকিয়ে আরো অপ্রতিভ গলায় বললেন, কি যে বলো, ভারী মাঠ ময়দান বিছানা তোমার। আশ্চর্য, এই কিছুদিন আগেও একসঙ্গে শুয়েছেন শৈলবালা, অবশ্য সেই মাঠ ময়দান খাটটাতেও। আসলে কিছু অভ্যাস একবার ছেড়ে দিলে আর একবারও সেটা করা যায় না। তাতে লজ্জা আছে, খাওয়া পড়া শোয়া সব ব্যাপারেই। অবিনাশ বললেন, মনে আছে একবার ট্রেনের বেঞ্চিতে দুজনে এক কম্বল মুড়ি দিয়ে? শৈলবালা তাড়াতাড়ি বললেন, থামো তো, সেসব দিনের কথা আর এখন নাতনিরা দেখলে হাসবে না? যাই দেখি খোকা কি করলো, বলে উঠে গেলেন শৈলবালা। আমি ওষুধ খাবো না, বলে অবিনাশ পাশ ফিরে দেওয়াল মুখো হয়ে শুলেন। শৈলবালা বোধহয় দেখলেন সাপে বর, ছেলেরা ভুলেই গেছে, আবার তাদের ডাকাডাকি করতে লজ্জা করছে। অহেতুক বসে থেকে অকারণেই টেবিল ফ্যানটা আর একটু কমিয়ে বাড়িয়ে আস্তে করে ঘর থেকে বেরিয়ে গেলেন। নাতনি দুটো হয়তো জেগেই আছে, ভাবতে পারে বুড়ো বুড়ি এতক্ষণ কি প্রেমালাপ করছে। যৌবনে গুরুজনের কাছে লজ্জা, আর বার্ধক্যে
লঘুজনের কাছে। শৈলবালা চলে যেতেই আবার যেন কেমন দম আটকানো ভাবটা অনুভব করছেন অবিনাশ। উঠে বসলেন, গেঞ্জি না বদলেই শুয়ে পড়লেন, আর শুয়ে শুয়ে প্রার্থনা করতে লাগলেন, ভগবান, স্ট্রোকই যেন হয় অবিনাশের। পক্ষাঘাত নয়, একেবারে চরম আঘাত, যাতে তার স্ত্রী পুত্র সকালে এসে কপালে করাঘাত করে আর বলতে পারে, পেট গরম বলে চলে গিয়ে কি ভুলই করেছি কাল। বিশেষ করে শৈলবালা। সকালবেলা, কি গো, শরীর কেমন বলে কর্তব্য সারতে এসে যখন দেখবেন তার শাড়ি চুড়ি জন্মের শোধ খতম, তখন আবার একটা পৈশাচিক উল্লাস অনুভব করতে গেলেন, আবারও ব্যর্থ হলেন। অবিরল চোখের জলের ধারায় বালিশটা ভিজতে লাগলো। অবিনাশ নামের একটা লোক একা একটা ঘরে নিঃশব্দে মরে পড়ে আছে, এই দৃশ্যটা ভাবতে গিয়ে বুকটা ফেটে যাচ্ছে অবিনাশের, যেন একটা নিকট আত্মীয়ের মৃত্যু দৃশ্য দেখছেন। সেই শায়িত মৃতদেহের দিকে চোখ ফেলছেন, আর দম বন্ধ হয়ে কান্না উথলে আসছে, অথচ সেই নিঃসঙ্গ নিঃশব্দ দিন মৃত্যুটার জন্যেই প্রার্থনা জানিয়ে চলেছেন অবিনাশ সেন।